নাইজেরিয়ায় রোজা না রেখে প্রকাশ্যে খাবার গ্রহণ, গ্রেফতার নয়। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোনো রাজ্যে রোজা না রাখার অভিযোগে নারীসহ 9 জনকে গ্রেফতার করেছে ইসলামিক পুলিশ। রমজান মাসের প্রথম দিনেই তাদের প্রকাশ্যে খাবার খেতে দেখা যায় বলে অভিযোগ করা হয়েছে। হিজবা নামে পরিচিত ইসলামিক পুলিশ প্রতি বছর রমজান মাসে মুসলমানরা রোজার বিধি মেনে চলছেন কিনা তা তদারকির জন্য ক্যাফে, রেস্তোরাঁ ও বাজারে অভিযান চালায়। তবে কানুর যেসব এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক খ্রিস্টান বাস করেন সেখানে কিছু প্রতিষ্ঠান খোলা থাকে। হিজবার ডেপুটি কমান্ডার জেনারেল মুজাহিদ আমিন উদ্দিন বিবিসিকে জানিয়েছেন, রমজান শুরু হয়েছে একথা জানতেন না বলে দাবি করলেও ওই 9 জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে 7 জন পুরুষ ও 2 জন নারী। তিনি বলেন, তাদের হেফাজতে নেওয়া হয়েছে। আমরা তাদের রোজার গুরুত্ব, নামাজ আদায়ের নিয়ম, কোরআন পাঠ এবং একজন ভালো মুসলিম হওয়ার বিষয়ে শিক্ষা দেব। তাদের কবে মুক্তি দেওয়া হবে তা এখনো স্পষ্ট নয়। অতীতে এ ধরনের ঘটনায় আটক ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে মুক্তির পর পুরো মাস রোজা পালনের বিষয়ে নিশ্চয়তা নেওয়া হয়েছিল। উল্লেখ্য, 2 দশকের বেশি সময় আগে নাইজেরিয়ার উত্তরাঞ্চলের 12টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যে ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি শরিয়া আইন কার্যকর করা হয়। কোন রাজ্যে ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি শরিয়া আইনও কার্যকর রয়েছে। হার না ভাঙ্গা পর্যন্ত স্ত্রীকে মারধর বৈধ, আফগানিস্তানে নতুন আইন। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার স্ত্রী ও সন্তানদের মারধরের ক্ষেত্রে হার না ভেঙে যাওয়া পর্যন্ত সীমা বেঁধে পারিবারিক সহিংসতাকে বৈধতা দিয়ে নতুন একটি আইনের অনুমোদন দিয়েছে। তবে মারধরে যদি স্ত্রী ও সন্তানের হাড় ভেঙে যায় কিংবা শারীরিকভাবে জখম হয় তাহলে স্বামীকে শাস্তির মুখোমুখি হতে হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে পশ্চাৎপদ কিছু চর্চাকে দেশের আইনে অন্তর্ভুক্ত করে আফগানিস্তানে নতুন একটি দণ্ডবিধি প্রকাশ করেছে তালেবান। এই দণ্ডবিধির ফলে বিশেষ করে নারীরা আদালতের হাতে ভয়াবহ ভোগান্তির শিকার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। কট্টর ইসলামপন্থী গোষ্ঠীটির সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার স্বাক্ষরিত 90 পৃষ্ঠার এই ফৌজদারি আইনে ইসলামী ধর্মগ্রন্থভিত্তিক বিধান রাখা হয়েছে। এতে অপরাধী স্বাধীন নাকি দাস তার উপর ভিত্তি করে ভিন্ন মাত্রার শাস্তির বিধান রয়েছে। এই আইন কার্যত আফগান সমাজে উচ্চ ও নিম্ন শ্রেণীর একটি নতুন বর্ণ ব্যবস্থা তৈরি করছে। এতে শীর্ষে থাকা ধর্মীয় নেতাদের ফৌজদারি বিচারের ক্ষেত্রে প্রায় সম্পূর্ণ দায়মুক্তি দেওয়া হয়েছে এবং শ্রমজীবী শ্রেণীর জন্য নির্ধারণ করা হয়েছে সবচেয়ে কঠোর শাস্তি। ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট বলেছে, সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই দণ্ডবিধিতে নারীদের কার্যত দাসের সমমর্যাদায় নামিয়ে আনা হয়েছে। এতে বলা হয়েছে, দাস মালিক অথবা স্বামীরা তাদের স্ত্রী কিংবা অধীনস্থদের মারধর সহ নিজের ইচ্ছে অনুযায়ী শাস্তি দিতে পারবেন। দ্য ইন্ডিপেন্ডেন্ট আফগানিস্তানের বিভিন্ন আদালতে বিতরণ করা এই ফৌজদারি বিধির একটি কপি হাতে পেয়েছে। ওই দণ্ডবিধির নাম দেওয়া হয়েছে দে মহাকুমু জাজাই ওসুল্লামা। তালেবানের প্রতিশোধের আশঙ্কায় দেশটির অনেক নাগরিক এই দণ্ডবিধির বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে ভয় পাচ্ছেন। এমনকি নাম প্রকাশ না করার শর্তেও তারা কথা বলতে রাজি হচ্ছেন না। ওই আইন নিয়ে দেশের বাইরে অবস্থানরত মানবাধিকার কর্মীদের ক্ষোভ ও অনলাইনে অসন্তোষের ছড়িয়ে পড়ার পর তালেবান সরকার বর্তমানে পৃথক একটি নির্দেশনা জারি করেছে। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন বলেছে, আফগানিস্তানে নতুন এই দণ্ডবিধি নিয়ে আলোচনা করাকেও এখন অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। দণ্ডবিধিতে বলা হয়েছে, গুরুতর অপরাধে শারীরিক শাস্তি সংশোধনাগার কর্তৃপক্ষ নয়, বরং ইসলামী আলেমদের মাধ্যমে কার্যকর করা হবে। আফগানিস্তানের নতুন আইনে লঘু অপরাধ তাজির স্থাধীন শাস্তি পদ্ধতিতে নিষ্পত্তির কথা বলা হয়েছে। অর্থাৎ অপরাধী যদি স্ত্রী হন সেক্ষেত্রে স্বামীর হাতে প্রহারই হবে তার একমাত্র শাস্তি। এই দণ্ডবিধিতে নির্যাতিত নারীদের জন্য ন্যায় বিচারের একটি পথের কথা বলা হলেও শর্ত রাখা হয়েছে কঠোর। এজন্য গুরুতর শারীরিক আঘাত পাওয়ার প্রমাণ দেখাতে হবে নারীদের। এমনকি বিচারকের সামনে নারীদের শরীরের ক্ষত দেখাতে হবে। একই সঙ্গে নারীদের সম্পূর্ণ আবৃত অবস্থায় থাকতে হবে। আদালতে স্বামী বা পুরুষ অভিভাবক সঙ্গে নিয়ে যেতে হবে। যদিও এ ধরনের মামলায় বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধী হন স্বামীরাই। নাম প্রকাশ না করার শর্তে কাবুলে কর্মরত এক আইন উপদেষ্টা দ্য ইন্ডিপেন্ডেন্টকে বলেন, তালেবান আইনে নারীদের ওপর হামলার ঘটনায় ন্যায় বিচার পাওয়ার জন্য অত্যন্ত দীর্ঘ ও কঠিন প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়। সামরিক স্থাপনার সুরক্ষায় ইরানের অভিনব পরিকল্পনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে গোপন সামরিক স্থাপনার নিরাপত্তায় নতুন পদক্ষেপ নিয়েছে ইরান। নতুন প্রকাশিত স্যাটেলাইট ছবিতে বিষয়টি নজরে এসেছে। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ইরান একটি সংবেদনশীল সামরিক স্থাপনায় নতুন করে নির্মিত একটি ভবনের উপর কংক্রিটের সুরক্ষা ঢাল তৈরি করে তা মাটি দিয়ে ঢেকে দিয়েছে। 2024 সালে ইসরায়েলের হামলার পর ওই স্থানে দ্রুত পুনর্গঠন ও সুরক্ষা জোরদার করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনা এবং আঞ্চলিক যুদ্ধের আশঙ্কার মধ্যে দেশটি পদক্ষেপ নিয়েছে। তেহরান থেকে প্রায় 30 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত পারচিন সামরিক কমপ্লেক্স ইরানের সবচেয়ে সংবেদনশীল স্থাপনাগুলোর একটি। পশ্চিমা গোয়েন্দা সূত্রের দাবি, 2 দশকের বেশি আগে এখানে পারমাণবিক বিস্ফোরণ সম্পর্কিত পরীক্ষা চালানো হয়েছিল। তবে তেহরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে বলেছে তাদের কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে। 2024 সালের অক্টোবরে ইসরায়েল পারচিনে হামলা চালায়। হামলার আগে ও পরে স্যাটেলাইট ছবিতে
একটি আয়তাকার ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি এবং পরবর্তী সময়ে পুনর্গঠনের প্রমাণ পাওয়া যায়। সাম্প্রতিক ছবিতে নতুন কাঠামোর কঙ্কাল এবং তার উপর ধাতব ছাদ দেখা গেলেও ফেব্রুয়ারির মাঝামাঝি তার দৃশ্যমান নয়। বিশেষজ্ঞরা বলছেন এটি কংক্রিট দিয়ে সম্পূর্ণ ঢেকে দেওয়া হয়েছে। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি ISIS জানিয়েছে তারা পারচিনের হামলায় তালেগান 2 নামে চিহ্নিত স্থাপনায় একটি কংক্রিট সার্কোফাগাস নির্মাণের অগ্রগতি লক্ষ্য করেছে। সংস্থাটির প্রতিষ্ঠাতা ডেভিড আলব্রাইট বলেন নতুন স্থাপনাটি দ্রুত মাটির নিচে বাংকারে রূপ নিচ্ছে, যা আকাশপথে হামলা থেকে সুরক্ষা বাড়াবে। স্যাটেলাইট ছবিতে আরো দেখা গেছে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ইস্পাহান পারমাণবিক স্থাপনায় 2টি টানেল প্রবেশপথ সম্পূর্ণভাবে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ইস্পাহান ইরানের 3টি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের একটি। এই স্থাপনায় গত বছরে 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র হামলা চালায়। রমজান ঘিরে নতুন আশঙ্কা ইয়েমেনের বাসিন্দাদের। ইয়েমেনের রাজধানী সানাতে রমজান ঘিরে আবারও আতঙ্ক ফিরে এসেছে। গত বছরের রমজানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক অভিযান অপারেশন রাফ রাইডারের ভয়াবহ স্মৃতি এখনো তাড়া করে বেড়াচ্ছে সাধারণ মানুষকে। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে 28 বছর বয়সী আহমেদ আবুদ গত বছরের 19 মার্চ রাতে সানার আল জিরাফ এলাকায় একটি নির্মাণাধীন হলের পাশে মোটরসাইকেল রেখে খাবারের পার্সেল দিতে যান। মাত্র 1 মিনিট পরই সেখানে বিমান হামলা হয়। বিস্ফোরণে আগুন ও ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা। আহমেদ অক্ষত থাকলেও তার মোটরসাইকেল পুড়ে যায়। আহত হন অন্তত 9 জন বেসামরিক নাগরিক। গত বছরের ওই 2 মাসের অভিযানে অন্তত 224 জন বেসামরিক নাগরিক নিহত হন। তাদের অনেকেই রমজান মাসে প্রাণ হারান। চলতি রমজানের প্রায় 10 দিন আগে সানা সহ উত্তর পশ্চিম ইয়েমেন নিয়ন্ত্রণকারী হুতিরা রাজধানীতে পরবর্তী দফার জন্য প্রস্তুত স্লোগান দিয়ে একটি বড় সমাবেশ করেছে। সমাবেশে তারা ইরান ও লেবাননের হিজবুল্লাহর প্রতি সংহতি জানিয়েছে এবং যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের উপর হামলা চালালে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। হুতি নেতা আব্দেল মালিক আল হুতি এক ভাষণে বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েল মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করতে চায় এবং ইরানকে সেই পথে প্রধান বাধা হিসেবে দেখে। হুতি রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল বুখাইতি সতর্ক করে বলেন ইরানের বিরুদ্ধে যে কোনো মার্কিন সামরিক আগ্রাসন পুরো অঞ্চলে সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে। নির্মাণ শ্রমিক ফয়জাল আব্দুল করিম বলেন গত রমজানের এক রাতে তিনি ঘরে শুয়েছিলেন। হঠাৎ যুদ্ধ বিমানের শব্দ শোনেন। কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণে তার বাড়ির জানালার কাঁচ ভেঙে শরীরে আঘাত লাগে। পরে জানা যায় ক্ষেপণাস্ত্রটি তার প্রতিবেশীর রান্নাঘরে পড়ে। তিনি বলেন আমরা গত রমজানে খাবার ও পানীয় থেকে রোজা রেখেছিলাম, কিন্তু ভয় আর শোক থেকে রোজা রাখতে পারিনি। ক্ষতিগ্রস্ত বাড়ির মেরামতের পুরো খরচ নিজেদেরই বহন করতে হয়েছে।